আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের জাভাস্ক্রিপ্ট ও জেনারেটিভ এআই এর প্রথম ভিডিওতে। এই ভিডিওতে আমরা মূলত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল সম্পর্কে জানার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা দেখার পর আমরা অনেক নতুন জিনিস জানতে পারবো। যারা জানি তারা জিনিসগুলোকে রিভাইজ দিতে পারবো। এটা হচ্ছে মূলত একটা থিওরি ক্লাস। সো এখানে আমরা কোনো ধরনের কোড করব না। সামনের ভিডিওতে আমরা ইনশাআল্লাহ কোড করার চেষ্টা করব। আর জেনারেটিভ এআই এবং জেনারেটিভ এআই ও জাভাস্ক্রিপ্টের এই ক্লাসগুলোতে আমাদের বেশ কিছু থিওরি ক্লাস থাকবে, যেগুলো আমাদের জন্য জানা খুবই প্রয়োজন। সো আশা করি কেউ এই জিনিসগুলো আমরা মিস করব না। সো প্রথম যে জিনিসটা হচ্ছে আসলে এলএলএম জিনিসটা কি। এলএলএম জিনিসটা হচ্ছে আচ্ছা, সো আমাদের প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এলএলএমটা কি। এলএলএম এর সংক্ষেপ পূর্ণরূপ হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এটা মূলত হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা হচ্ছে আমাদের ভাষার মতো করে যে কোনো জিনিস বুঝতে পারে এবং জেনারেট করতে পারে। সো এটা হচ্ছে বিভিন্নভাবে ট্রেন করা, বিভিন্ন রকম বই, ওয়েবসাইট কিংবা উইকিপিডিয়া। সো বিভিন্ন ডাটার উপর এটা ট্রেন করা থাকে, যার ফলে সে আমাদের মনোভাব, আমাদের এক্সপ্রেশনগুলো বুঝতে পারে এবং সেভাবে সে কন্টেন্ট জেনারেট করতে পারে। এটাকে আমরা ধরতে পারি হচ্ছে একটা অটো কমপ্লিট ইঞ্জিন, যেটাকে আমরা একটা কনসেপ্টের কিছু অংশ দিলে বাকিটুকু সে বুঝে নিজে থেকে জেনারেট করে দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা এলএলএম শিখব 2025-26-এ এলএলএমটা কেন তো প্রয়োজনীয়। আমরা সবাই জানি যারা আমরা সফটওয়্যার ট্র্যাকে আছি যে আসলে সকল ধরনের প্রজেক্টে এখন মানুষ একটা এআই চ্যাটবট হোক আর যে কোনো কিছু ঢোকাতে যাচ্ছে। তার মানে কি আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে অনেক কিছুই এখন এআই দ্বারা রিপ্লেস হয়ে যাইতেছে। সো সেজন্য আমাদের আসলে এটা শিখতে হবে। আমরা আগে বিভিন্ন রকম প্রজেক্ট করতাম, এখন সেই প্রজেক্টগুলোকে আরও এম্পাওয়ার করার জন্য আমাদের এআই শিখতে হবে এবং আমাদেরকে ফিউচার প্রুফ করার জন্য আমরা অলরেডি হয়তো বুঝে গেছি যে সামনে যদি আমরা এআই না শিখি তাহলে আমরা ইজিলি ঝরে পড়বো। তার মানে নিজের জবটাকে ফিউচার প্রুফ করার জন্য হলে আমাদেরকে এআই শিখতে হবে। সো আমরা অলরেডি হয়তো বা এক্সপ্লোর করে জানতে পেরেছি বেশ কিছু ফেমাস এলএলএম মডেল আছে, যেরকম চ্যাট জিপিটি, যেটা হচ্ছে সবার প্রথম এসেছে। তারপরে ক্লড, এটাও খুবই ফেমাস। তারপর হচ্ছে এললাম, এটা ফেসবুকের। তারপর মিস্ট্রাল, জেমিনাই, যেটা হচ্ছে গুগলের। এই সবগুলো হচ্ছে খুব ফেমাস এলএলএম মডেল। তবে এদের মধ্যে বিভিন্ন ডিফারেন্স আছে, যেমন স্পিড, অ্যাকুরেসি, তারপরে ওপেননেস, এসবের উপর এদের আউটপুট ডিফারেন্ট ভ্যারি করে। এখন আমরা যদি দেখি যে আসলে রিয়েল ওয়ার্ল্ডে কোন কোন জায়গায় আমরা এলএলএম ইউজ করতে পারি। আমরা চ্যাটবট বানাতে এলএলএম ইউজ করতে পারি। তারপর যে কোনো ধরনের কন্টেন্টকে সামারাইজ করতে এখন অনেক ওয়েবসাইট পাওয়া যায়, যেখানে ইউটিউবের ভিডিও লিঙ্ক দিলে সে আমাদেরকে কন্টেন্ট সামারাইজ করে বলে দেয় আসলে এই ভিডিওতে কী বলা হয়েছে। তারপরে ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা ইজিলি ইউজ করতে পারি। তারপরে অটো কোডিং, আমরা একটা কোডিংয়ে কোনো একটা অংশ আমরা চাচ্ছি যে করে নিতে, আমরা এ দিয়ে করে নিতে পারি। তারপর হচ্ছে টিউটরিং, দেখা গেছে আমরা কোনো একটা জিনিস শিখতে চাই, যেরকম গুগলের এআই স্টুডিওতে আমাদের টিউটরিংটা একদম লাইভ, চাইলে আমরা স্ক্রিন শেয়ার করে এ এর সাথে কথা বলে আমাদের যে কোনো জিনিস আমরা শিখতে পারি। এছাড়া আরও অনেকভাবে আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে ব্যবহার করতে পারি। এগুলি হচ্ছে মূলত বহুল ব্যবহৃত সিস্টেম, যেভাবে মানুষ ব্যবহার করে আসতেছে। এখন আমরা দেখব যে আসলে একটা এলএলএম কীভাবে কাজ করে। আমরা যদি খুব সহজে বুঝতে চাই, এলএলএম প্রথমে আমাদের কনটেক্সট যে প্রম্পটটা আমরা দিই সেটাকে তারা টোকেনাইজেশন করে। মানে এটাকে সে একদম অ্যারে অফ স্ট্রিং বলতে পারি, বা চাঙ্কে চাঙ্কে ভাগ করে, মানে টোকেনে টোকেনে ভাগ করে নেয়। এরপরে টোকেনগুলোকে সে ভেক্টর নাম্বারে কনভার্ট করে, যেটাকে আমরা এমবেডিং বলি। এরপর হচ্ছে ট্রান্সফর্মার, যেটা হচ্ছে একটা মেকানিজম ব্যবহার করে ডিসাইড করে আমাদের যে ভেক্টর নাম্বারগুলো আছে যে এই নাম্বারের সাথে কোন নাম্বারগুলো ম্যাচ বেশি করতেছে সেটা ডিসাইড করে। এরপর প্রেডিকশন, আমাদের এআই তো বিভিন্ন রকম ডাটার উপর ট্রেন করা, বিভিন্ন কন্টেন্টের উপর ট্রেন করা। এরপর সে প্রেডিক্ট করার চেষ্টা করে যে আসলে নেক্সট ওয়ার্ডটা কী হবে। এআই কিন্তু মানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কিন্তু একদম ফুললি একটা সেন্টেন্স প্রথমে প্রেডিক্ট করে না, সে একটার পর একটা ওয়ার্ড প্রেডিক্ট করতে 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 একটা সেন্টেন্স বানায়। একটা জিনিস আমাদের জানা দরকার যে কোনো এআই সরাসরি ওয়েবে সার্চ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না তাকে আমরা অ্যাক্সেস দিই।
আমরা দেখি অনেক সময় যে চ্যাট জিপিটিতে বা পারপ্লেক্সিটিতে যদি সার্চ দিয়ে সে আমাদেরকে ওয়েব থেকে ডাটা স্ক্র্যাপ করে নিয়ে দিচ্ছে, আসলে এটা তার কাছে ডিফল্টভাবে থাকে না, তাকে আমরা বিভিন্ন টুলের অ্যাক্সেস দিই, যার ফলে সে এটা ডিসিশন নিতে পারে যে আসলে আমাকে কি এখন সার্চ দিতে হবে কি হবে না। কিন্তু সার্চ দেওয়ার পরে সার্চ সে নিজে থেকে দেয় না, সে যখন বুঝতে পারে সার্চ দিতে হবে, তাকে যদি আমরা অ্যালাউ করি, সে সার্চ দিয়ে এনে কন্টেন্টগুলো যেগুলো পায় সেগুলোকে আবার সে সুন্দর করে মানে হিউম্যান রিডেবল করতে পারে, মানে সে জেনারেট করতে পারে হচ্ছে তার অ্যাভেলেবল জিনিসগুলোকে। বাট আদার আদার যে ইনফরমেশন যেগুলো তার কাছে নেই, সেগুলো যেন তাকে আমরা বিভিন্ন টুলের অ্যাক্সেস দিতে হয়। তো নিজের ছবিটা যদি আমরা দেখি যে আসলে কিভাবে একটা এলএলএম কাজ করে, তো দেখা যাচ্ছে যে আমরা প্রথমে যদি একটা প্রম্পট দিই, সেই প্রম্পটটাকে সে টোকেনাইজ করে। এখানে দেখতে পাচ্ছি যে এইরকম সে প্রত্যেকটা ওয়ার্ড স্পেস সহ এগুলোকে চাঙ্কে চাঙ্কে ভাগ করতেছে, তারপর এগুলোকে এমবেডিংস মানে ভেক্টর নাম্বারে কনভার্ট করতেছে, তারপর ট্রান্সফর্মার এগুলোকে একটা মেকানিজমের মধ্যে ডিসাইড করে যে কোনটার সাথে কোনটা ম্যাচ করে। এরপর সেই রেজাল্টগুলোকে আবার মানে সে রেজাল্টগুলোকে আবার পুনরায় এমবেড করে, মানে সে তো নাম্বার বের করে আনলো, এখন সেগুলোকে আবার পুনরায় টেক্সট আনার চেষ্টা করে এবং সেগুলোকে পুনরায় ডিকোড করে আমাদেরকে আউটপুটটা দেয়। তো এই ইমেজটা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এছাড়া এখানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করলে আমরা সেখানে গিয়ে দেখতে পারবো যে আসলে আমাদের এলএলএমটা কীভাবে কাজ করতেছে। তো এখানে আরেকটা ছবি দেওয়া আছে, এখানেও যদি আমরা দেখি যে প্রথমে আমরা একটা প্রম্পট দিয়েছিলাম, সেটাকে টোকেনাইজ করা হয়েছে, তারপরে হচ্ছে ট্রান্সফর্মার এখান থেকে ডাটা গ্র্যাব করে আমাদেরকে এখানে আউটপুট দিচ্ছে। তো এখন আমরা টোকেনাইজেশন সম্পর্কে একটু বিস্তারিত যদি জানি, টোকেনাইজেশন যেটা বলেছিলাম যে একটা প্রম্পট যখন আমরা দিই, সেটাকে সে একটা মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড উইথ স্পেসকে সে চাঙ্কে চাঙ্কে ভাগ করে। যেরকম দেখি যে মোস্ট ফেমাস চিজ ইন ফ্রান্স, এটাকে মোস্ট ফেমাস চিজ ইন ফ্রান্স, এখানে কিন্তু সে একটা স্পেসও নিয়েছে, যে স্পেসটা কিন্তু ইগনোর করে নাই, ঠিক আছে। সো আর এখানে এটা হচ্ছে একটা কোশ্চেন মার্ক হবে। সো এভাবে সে এটাকে চাঙ্কে চাঙ্কে ভাগ করে। তারপর এটা এটা করে কেন? এটা করার কারণ হচ্ছে আমাদের যে এলএলএম, সে কিন্তু ডিরেক্টলি হচ্ছে আহ, আহ, কোনো টেক্সট রাখে না, সে হচ্ছে এগুলোকে নাম্বারে কনভার্ট করে। সো নাম্বারে কনভার্ট করার জন্য আমাদের এরকম ভাগ ভাগ করে নাম্বারে কনভার্ট করতে, প্রত্যেকটা ওয়ার্ডের এগেনস্ট একটা করে নাম্বার কনভার্ট হয়। যেরকম এটা যদি আমরা একটা এই ওয়েবসাইটে যদি যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কীভাবে টোকেনাইজেশনটা হয়। যেমন এখানে যদি আমি এই জিনিসটাই লিখে নিয়ে আসি যে লার্ন অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ টোকেনাইজেশন, এই টেক্সটটা যদি এখানে পেস্ট করি, তাহলে দেখতেছি যে এটা কীভাবে টোকেনাইজ হচ্ছে। এখানে স্পেস দিলে কিন্তু ক্যারেক্টার অ্যাড হচ্ছে, টোকেন সংখ্যা বাড়তেছে, ঠিক আছে। পরবর্তীতে এগুলো টোকেন আইডিজে কনভার্ট হয়, দেখেন প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আপনার টেক্সট থেকে নাম্বারে কনভার্ট হয়ে গেছে। সো এই ওয়েবসাইটটাতে আপনারা দেখলে এক্সপ্লোর করলে সুন্দরভাবে টোকেনাইজেশনের কনসেপ্টটা বুঝতে পারবেন। এরপর হচ্ছে এমবেডিং। এখন আমরা প্রত্যেকটা ডাটাকে টোকেনাইজ করেছি, এখন এগুলো তো আমাদের এমবেড করতে হবে, মানে ভেক্টরে কনভার্ট করতে হবে। এর জন্য আমরা বিভিন্ন রকম মেকানিজম ইউজ করি, বিভিন্ন রকম ডাটাবেজ ইউজ করে এই ওয়ার্ডটাকে আমরা এরকম ভেক্টরে কনভার্ট করি কেন? কারণ হচ্ছে ধরেন আমাদের আউটপুট আছে চিজ, এটা আমরা ভেক্টরে কনভার্ট করলাম। অন্যদিকে মডেলকে যে ট্রেন করা হয়েছে অসংখ্য এরকম ভেক্টর ডাটাবেস থেকে, তখন সে কী করে, এই নাম্বারগুলো শুধু এই নাম্বার কনভার্ট করার ফলে সে ইজিলি ক্লোজেস্ট যে ওয়ার্ডটা সে পিক করতে পারে এবং সেই ওয়ার্ডটাকে পরবর্তী সে কনভার্ট করে আমাদের আউটপুট জেনারেট করে দেয়। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে আই লাভ এআই মডেল। সো এটাকে যদি আমরা কনভার্ট করি, তো এরকম দেখেছি আয়ের জন্য এরকম একটা আসবে, তারপরে লাভের জন্য এরকম আসবে। সো এইভাবে আমাদের ডাটাগুলো ভেক্টরাইজ হয়। সো প্রত্যেকটা যে টোকেন আছে এগুলো একটা করে ভেক্টর হয়, ঠিক আছে। এবং এই ভেক্টরগুলো 768 থেকে 1000 ডাইমেনশনের ভিতরে হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে প্রত্যেকটা এলএলএম মডেল কি একই ধরনের ভেক্টর জেনারেট করে না, এটা ডিপেন্ড করে তাকে কি ধরনের ডাটা দ্বারা ট্রেন করা হয়েছে, তার কি ধরনের মেকানিজম ইউজ করা হচ্ছে টোকেনাইজেশনের ক্ষেত্রে, তারপর কোন মডেল ইউজ করা হচ্ছে, তার মানে কি মডেল ওয়াইজ এগুলো ভ্যারি করে। এরপর যদি দেখি যদি ট্রান্সফর্মার কথা আমরা বলেছি, সে মেকানিজম ফলো করে আমাদের জন্য ওয়ার্ড চুজ করে। যেমন সে ডিসাইড করে যে আসলে কোন ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, কোন ওয়ার্ডটা রিলেটেড, কোনটার দিকে ফোকাস করছে, আমাদের যে প্রম্পটের ফোকাস পয়েন্টটা কি। সো সেভাবে সে একটা আউটপুট জেনারেট করে, মানে সেভাবে আমাদের জন্য ওয়ার্ডগুলো গ্র্যাব করার চেষ্টা করে।
সো আমরা যদি দেখি যে যদি একটা এক্সাম্পল দেখি, আমরা যখন তাকে প্রম্পটটা দিই চিজের ব্যাপারে, তখন সে কী করে, সে হচ্ছে জানার চেষ্টা করে চেজ এবং ফান্স হচ্ছে রিলেটেড, তারপরে ফেমাস হচ্ছে এক্সট্রা ওয়েট। সো এইভাবে সে একটা মেকানিজমের মাধ্যমে পরবর্তী সে আমাদেরকে একটা এরকম আউটপুট দেওয়ার চেষ্টা করে। এরপর হচ্ছে প্রেডিকশন, এটা হচ্ছে আউটপুটের ব্যাপার।